হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা কোরিয়ান ড্রামা সম্পর্কে জানতে চলেছি, যে ড্রামাটার নাম হচ্ছে মাই লাভলি অ্যাঞ্জেল। ড্রামাটি রিলিজ পেয়েছিল 2021 সালে এবং তোমরা অনেকেই হয়তো এই ড্রামাটি অলরেডি দেখেছো বা ড্রামাটি সম্পর্কে জেনেছো। তবে আমার মতো যারা রয়েছে, যারা এখনো এই গল্পটা সম্পর্কে জানো না, চলো আমরা এই গল্পটা খুবই সংক্ষেপে জেনে আসি। আর এখানে একটা কথা আগেই তোমাদেরকে বলে নিচ্ছি, এটা এমন একটা সিনেমা, এটা যদি তুমি এর আগে দেখেও থাকো আবারও দেখতে ভালো লাগবে, কারণ এই সিনেমাটার IMDb রেট হচ্ছে 10-এ 7.6। তো চলো ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই, বাট তুমি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যেও। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো সিনেমার শুরুতে আমরা যে নামের একজন ইভেন্ট ম্যানেজারকে দেখতে পাই। ইভেন্ট ম্যানেজার তো জানোই যে বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে তার আর কি ইভেন্ট ম্যানেজমেন্ট করে, এবং তার অধীনে 4 জন নারী কাজ করে। তবে তাদের নির্দিষ্ট কোনো অফিস নেই, মানে ওদের অর্থনৈতিক অবস্থা অতটাও ভালো নয়। আর এ কারণে যে পুরনো গাড়িটা সেটাই তারা অফিস হিসেবে ইউজ করে। তো একদিন একটা অনুষ্ঠানে যাওয়ার সময় ওদের যে 4 জন নারী কর্মচারী রয়েছে, তার মধ্যে মাত্র 3 জন নারী কর্মচারী আসে। তো এই কারণে যে খুব রেগে যায় যে চতুর্থ জন কোথায় গেল। তো বাকি 3 জন নারী যখন ধূমপান করছিল, তখন যে করে কি রাগে ওদেরকে বাইরে গিয়ে ধূমপান করতে বলে। আর কিছুক্ষণ পরে সেই চতুর্থ নারীর ফোন থেকে একটা কল আসে, কিন্তু যে করে কি ফোন ধরে বকাঝকা শুরু করে। বাট তখন অপর পাশ থেকে হসপিটালের একটা নার্স কথা বলে এবং তাকে হসপিটালে যেতে বলে। তো যে হসপিটালে গিয়ে দেখতে পায় সেই নারীটা মারা গিয়েছে, এবং ডক্টর জানায় যে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ওই নারী হাঁটতে হাঁটতে পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়, আর এতেই তার মৃত্যু হয়। তো ডক্টর তখন জেকে বলে যে তার যদি আত্মীয় স্বজন থাকে তাদেরকে খবর দিন, কিন্তু ওই নারীর ফোনে যে ছাড়া আর কারো কন্ট্যাক্ট নাম্বারই ছিল না। তো যেতে পড়ে যায় একটা মহাবিপদে, কারণ এই নারীর কোনো আত্মীয় স্বজনই নেই। আর তাছাড়া ওই নারী জের কাছ থেকে অগ্রিম অনেক টাকা ধার নিয়েছিল। তো যে এখন চিন্তায় পড়ে যায় যে এই টাকাটা কে দেবে, মানে একজন মানুষ মারা গিয়েছে সেটা বড় কথা নয়, টাকাটা কে দেবে। তো যাই হোক, এরপর সে করে ওই নারীর বাড়িতে যায়, এটা ভেবে যে সেখানে গেলে সে হয়তো কিছু টাকা পেয়ে যাবে। আর গিয়ে দেখে বাড়ির দরজা খোলাই ছিল এবং ভেতরটা খুবই অগোছালো। তো যে এরপর টাকা খুঁজতে শুরু করলে হঠাৎ বাথরুম থেকে একটা মেয়ে বেরিয়ে আসে, ছোট্ট একটা মেয়ে, এবং মেয়েটি নিঃশব্দে টেবিলে থাকা একটা বনরুটি নিয়ে এক কোনায় বসে খেতে শুরু করে। তো যে এটা দেখে অবাক হয়ে যায় যে মেয়েটি তাকে দেখে ভয় পাচ্ছে না, আবার চিৎকারও করছে না। আর এরপর যে যখন কিছু ছবি দেখে সে বুঝতে পারে এটা ওই মৃত নারীটারই মেয়ে, এবং সে তখন ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে যে তোমার মা গয়না বা টাকা পয়সা কোথায় রেখেছে। কিন্তু ওই মেয়েটি জের কথার কোনো উত্তরই দেয় না, নিজের মনে খাবার খেতে থাকে। তো এরপর যে করে কি মেয়েটার সামনে গিয়ে হাত নাড়ায়, কথা বলে, কিন্তু মেয়েটা কোনো প্রতিক্রিয়াই দেখায় না। আর তখন যে বিরক্ত হয়ে তাকে বকা দেয়। আর তারপর সেই মৃত নারীর ফোন থেকে একটা পুরনো ডিলিট করা নাম্বারে কল দেয়, যা তার প্রাক্তন স্বামীর নাম্বার ছিল। কিন্তু ওই লোকটাও জানায় আরে আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে আরো 4-5 বছর আগে, তো এই বিষয়ে তুমি আমাকে আর কল দিয়ে বিরক্ত করো না, আমার আলাদা সংসার রয়েছে। তো এটা শুনে যে তখন বিরক্ত হয়ে ধূমপান করা শুরু করে। আর ওই ধূমপানের গন্ধ পেয়ে এরপর মেয়েটা বাইরে আসে এবং মেঝেতে আঙুল দিয়ে ট্যাপ ট্যাপ শব্দ করতে থাকে। তো যে তখন সিগারেট নিভিয়ে নিজেও করে কি মেঝেতে শব্দ করা শুরু করে। আর তখনই মেয়েটা খুশি হয়ে জের কাছে এসে ওকে জড়িয়ে ধরে এবং আদর করতে থাকে, এবং তারপর চেহারায় হাত দিয়ে দেখতে থাকে যে এটা কে। কিন্তু এরপরই করে কি জোরে কান্না করতে শুরু করে। আর তখনই দরজায় কেউ চলে আসে, আর এই শব্দ পেয়ে যে করে কি মেয়েটার মুখ চেপে ধরে। আর মেয়েটা তখন জের হাতে কামড় দেয়। তো যে তখন যন্ত্রণায় চিৎকার করে এবং দরজা খুললে বাড়ির মালকিন ভেতরে আসে, এবং বাড়ির মালকিন মনে করে যে যেই হয়তো মেয়েটার বাবা হবে, এবং সে জেকে অনেক বকা দেয় যে বাচ্চাটার খেয়াল রাখছো না কেন। আর তারপর সে জেকে বলে তোমাদের
বাড়ির লিজ কিন্তু শেষ হয়ে আসছে, থাকতে হলে ভাড়া দিতে হবে। তো যে তখন এটা শুনে বলে হ্যাঁ আমি মেয়েটির বাবা। আর তারপর সে মালকিনকে জিজ্ঞাসা করে আমার স্ত্রী লিজের জন্য কত টাকা দিয়েছিল। মালকিন তখন জানায় যে সিকিউরিটি হিসেবে $17,000 প্রায় 20 লাখ টাকা দিয়েছিল। তো এইটা শুনে তো জের মনে লোভ জেগে যায় এবং সে ভাবে যে করে হোক এই টাকাটা তার পাওয়া উচিত। মানে থাকে না তুমি যখন একটা বাড়ি ভাড়া নেবে অগ্রিম টাকা দিতে হয়, তো অগ্রিম টাকা দিয়েছিল ধরো 17,20 লাখ টাকার মতো। তো যে তখন মালকিনকে বলে ঠিক আছে আমরা তো এই বাড়িতে আর থাকবো না, আপনার এই মাসের ভাড়া আমি দিয়ে দেবো, তো আমাকে জামানতের টাকাটা ফেরত দিয়ে দেবেন, তারপর আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। তো বাড়ির মালকিন চলে যাওয়ার পরে যে করে কি পুরো ঘর তল্লাশি করে এবং এরপর ওই লিজ চুক্তির যে আসল ফাইলগুলো ছিল সেগুলো বের করে। তো যে যখন তার নিজের বাড়িতে যায় তখন দেখা যায় ওই বাড়ি থেকে ওকে বের করে দেওয়া হয়, কারণ এই হারামজাদা ওর নিজের বাড়ি ভাড়াই কয়েক মাস ধরে দেয়নি। তো ওর বাড়ি থেকে ওকে বের করে দেওয়া হয়েছে, কারণ ও করে কি আবার ওই মৃত নারীর বাড়িতে ফিরে আসে এবং সিদ্ধান্ত নেয় যতক্ষণ না পর্যন্ত সে ওই লিজের টাকা হাতে পাচ্ছে ততক্ষণ সেই বাড়িতেই থাকবে এবং এই বাচ্চাটির বাবা সেজে অভিনয় করবে। কিন্তু এই বাচ্চাটি তো আর যায় না যে যে কে, এবং সে যখন দরজার কাছে জের জুতা স্পর্শ করে সে বুঝতে পারে এটা তো আমার মায়ের জুতা নয়, ঘরে অন্য কেউ ঢুকেছে। তবে মেয়েটি এতে কোনো মনোযোগ না দিয়ে টেবিল থেকে একটা বনরুটি নিয়ে একটা জায়গায় বসে খেতে শুরু করে। তো যে এই সব বিষয়ে বুঝতে পারে যে মেয়েটা চোখে দেখতে পায় না, তো এই জন্য সে কাছে গিয়ে বলে আমি তোমার বাবা, প্লিজ আমার কাছে আসো। কিন্তু মেয়েটি কোনো সাড়াও দেয় না। আর তখন যে বুঝতে পারে মেয়েটি কানেও শোনে না, কিন্তু আবার $17,000 লিজ মানি, তো সেইটার লোভেও করে কি এই বাচ্চাটার দায়িত্ব নেওয়ার জন্য বাধ্য হয়। তবে বাচ্চা সামলানোর অভিজ্ঞতা তোর ছিল না, আর তাই সে করে কি ইভেন্ট টিমের যে মেয়েরা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে কিভাবে ছোট বাচ্চাদের খুশি রাখা যায়। তো তারা পরামর্শ দেয় বাচ্চাদেরকে প্রিয় খাবার আর তাদের খেলনা দিলেই তারা খুশি হয়। কিন্তু এরপর তারা জিজ্ঞাসা করে সে এই বিষয়ে কেন জিজ্ঞেস করছে, কারণ তার তো কোনো বাচ্চা কাচ্চা নেই। তো যে তখন বলে আমি আসলে আমার সাধারণ জ্ঞান বাড়ানোর চেষ্টা করছি। তো যাই হোক যেই কথা সেই কাজ। এরপর যে করে কি কিছু নুডলস তৈরি করে ওই বাচ্চা মেয়েটার সামনে রাখে, আর বাচ্চা মেয়েটি তখন নুডলস এর ঘ্রাণ পেয়ে কাছে আসে, কিন্তু সেগুলো হাতে নিয়ে আবার রেখে দেয় এবং আগের মতো ওই বনরুটি খাওয়া শুরু করে। তো যে তখন ভাবে যতক্ষণ ঘরে ওই বনরুটি থাকবে ততক্ষণ সে হয়তো অন্য কিছু খাবে না, তো ওর জন্য করে কি ঘরের সকল বনরুটি ফেলে দেয়। আর তারপর যে করে কি দরজার সামনে থেকে নিজের জুতা সরিয়ে ফেলে। তো এরপর ওই বাচ্চা মেয়েটা যখন মেঝেতে গিয়ে হাত দিয়ে তার মায়ের বা জের জুতা খোঁজার চেষ্টা করে তখন সে কিছুই পায় না। তো ও মনে করে কিছুই নেই, তো এর জন্য ও আবার করে কি খুশি হয়ে বনরুটি খেতে যায়। কিন্তু তখন টেবিলে কোনো বনরুটি না পেয়ে ও ভয়ে চিৎকার করা শুরু করে। আর তখন যে ওকে নুডলস দিলে ওই মেয়েটা করে কি জেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তো যে তখন অনেক বকা দেয় যে এত দামি নুডলস তুমি ফেলে দিলে। তো মেয়েটি তখন কাঁদতে কাঁদতে আবারও সেই পুরনো জায়গায় বসে পড়ে যেখানে আগে বসে সে বনরুটি খেত। তো যে তখন বুঝতে পারে মেয়েটা হয়তো জন্মের পর থেকে শুধুমাত্র বনরুটি খেয়ে অভ্যস্ত। আর তারপর সে নিজের টাকা দিয়ে করে কি নতুন আরেকটা বনরুটির প্যাকেট কিনে আনে এবং এবার মেয়েটা করে কি খুব আগ্রহ নিয়ে এই নতুন বনরুটি গুলো খাওয়া শুরু করে। তো এমন সময় যে করে কি তার পাশে বসে ওই নুডলস গুলো খেতে থাকে। আর নুডলস এর গন্ধে এবার ওই বাচ্চাটি শুধু তো কাছেই আসে না, বরং ওই নুডলস এর বাটিতেও হাত দেয় এবং ওই জের সাথে খাওয়া শুরু করে। মানে এখন ওই বাচ্চাটিও নুডলস খেতে চায়। তো তখন যে বলে আমি এই ছোট শয়তান বাচ্চাটিকে নিয়ে কি করব। আর এরপর সে করে কি এক চিমটি নুডলস খালি করে হাত ধোয়ার জন্য বাথরুমে যায়, কিন্তু ছোট বাচ্চার মতো সে করে কি মেঝেতে খেলা শুরু করে এবং শুয়ে শুয়ে পুরো বাথরুমটা নষ্ট করে ফেলে। তো যে তখন ওকে আবারও গালি দেয় যে তুমি এটা কি করছো, এটা তো আমাকে আবার পরিষ্কার করতে হবে, আমি জানি না তোমার মা তোমাকে কিভাবে সামলাতো, আর শুধুমাত্র বাথরুম নয় পুরো বাড়িটা উলটপালট হয়ে রয়েছে। তবে যে এখানে বুঝতে পারে যে শুধুমাত্র এই বাচ্চাটার নয় পুরো বাড়ি পরিষ্কারের দায়িত্বটা তার নিতে হবে। মানে বুঝতেই পারছো এই বাচ্চাটা তো পুরো অভাগা, না দেখতে পায়, না বলতে পারে, না শুনতে পায়। তো ওর পেশাব পায়খানা করা তো মনে করো যেখানে সেখানেই করে। তো বুঝতেই পারছো যে কত বড় একটা ঝামেলা নিয়েছে। তো যাই হোক এরপর যে দেখতে পায় যে এই বাড়ির মালিক এবং প্রতিবেশী কিছু মহিলারা এলাকার মানুষকে বাড়ি পরিষ্কার করতে সাহায্য করছে। তো এই জন্য সে তাদেরকে কল করে ডাকে এবং বলে আমাদের বাড়িটা পরিষ্কার করে দেবেন, আসলে আমাকে একটা জরুরি কাজে বাইরে যেতে হবে, তো আপনারা আমার বাড়িটা পরিষ্কার করে দিলে খুব ভালো হয়। তো ওই মহিলারা রাজি হয়ে যায় আর তারপর যে করে কি বাইরে যায়, কিন্তু দেখা যায় ও হারামজাদা ভুলে ফোন বাড়িতে রেখে গিয়েছে। তো যে করে কি আবার ওই ফোনটা আনতে যখন বাড়িতে যায় বাড়ির মালিক তখন ওকে দেখে জিজ্ঞাসা করে তুমি না বাইরে গিয়েছো, তুমি তাহলে আমাকে কল করলে কিভাবে বাইরে থেকে, তোমার মোবাইল তো ঘরে বাজছে। তো যে তখন মানা করে দেয় যে না আমি আপনাকে বাইরে থেকে কল দিয়েছি। আর তখন বাড়ির লোক জিজ্ঞাসা করে আচ্ছা ভালো কথা, তুমি যদি বাইরেই থাকো এত তাড়াতাড়ি এলে কিভাবে। তো যে আবারও মিথ্যা বলে যে আমি আসলে ভাবলাম যে আপনাদের পরিষ্কার করার কাজে সাহায্য করি, তো এই জন্য আমি দৌড়ে এসেছি। তো যাই হোক এরপর সবাই মিলে করে কি বাড়ি পরিষ্কার করে। তো যাই হোক এরপর বাড়ির মালকিন বলে ওই মেরিকে দ্রুত গোসল করাতে হবে। তো যে বলে মেরি বলতে এই বাচ্চাটির নাম মেরি। মালকিন বলে কেন, তুমি নিজের মেয়ের নামও যাও না, তোমাকেই গোসল করাতে হবে। তো যে কিছুটা নার্ভাস হয়ে যায়, কারণ প্রথম দিনই তো ওই বাচ্চা মেয়েটা মানে মেরি ওর তো হাত কামড় দিয়েছিল। তো এখন গোসল করতে গিয়ে কি অবস্থা হবে কে জানে, মানে ভাবছে যে বাচ্চা মেয়েটার কোথায় কোথায় কামড় দেবে। তো যাই হোক এরপর যে প্ল্যানটা খাটায় সেটা হচ্ছে সে করে কি ম্যারির মায়ের যে পোশাক রয়েছে সেটা নিয়ে ওর কাছে যায়। তো ম্যারি তার মায়ের পোশাকের গন্ধ তো অনেক পছন্দ করে, তো ওই পোশাকের গন্ধ বের হয়ে আসে এবং সেটা নিয়ে বাথরুমে যায়। কিন্তু দেখা যায় যে জানেই না যে কিভাবে গোসল করাবে, কারণ ও যখন মেরির হাত স্পর্শ করে তখনই মেরি চিৎকার করতে শুরু করে। আর তখন ওই মহিলারা সে ওকে অনেক বকা দেয় এবং বলে জন্ম দেওয়ার পরে কোনো বাচ্চাকে ছেড়ে যদি চলে যাও তাহলে তো এরকম পরিস্থিতি হবেই। তো এই
বলে তারা করে কি ম্যারিকে গোসল করাতে শুরু করে। এবং এরপর যে যখন সরতে যায় তখন জেকে ধমক দিয়ে বলে, এই কোথায় যাচ্ছ তুমি, এখানে বসো, দেখো আমি কিভাবে ওকে গোসল করাই, আর কাল থেকে তোমাকে সব নিজেকেই করতে হবে। তো জিও তখন সেখানে বসে শেখে। আর এরপর তারা চলে যাওয়ার পরে জি এবং মেরি শান্তিতে ঘুমাচ্ছিল, কিন্তু তখনই বাইরে খুব বৃষ্টি হচ্ছিল এবং মেঘ ডাকছিল। আর এখানে লক্ষ্য মেরি তো শুনতে পায় না, কিন্তু বজ্রপাতের যে কম্পন এটা দেখে অনেক ভয় পায়। তো ভয় পেয়েও করে কি জের কাছে এসে ঘুমায়, কিন্তু পরের দিন সে অসুস্থ হয়ে যায়। আর এ কারণে যে করে কাউকে হসপিটালে নিয়ে যায়। তবে এখানে উল্লেখ্য যে কিন্তু মেরিকে একটুও পছন্দ করে না, জাস্ট খালি ওই $17,000 অপেক্ষাও করছে। মানে মাস শেষ হবে, এই মাসের বেতন দেবে, তারপর জামানতের টাকা পেলে মেয়েকে কোথাও ছেড়ে চলে যাবে, মানে এটা ওর পরিকল্পনা। কিন্তু তারপরেও যেটা হয়, আস্তে আস্তে এই মেরিকে লালন পালন করতে করতে ওই মেয়েটার উপর জের ভালোবাসা আসতে চলেছে। আবার মেরিও জেকে বিশ্বাস করতে শুরু করেছে। আর আগে যে মেরি জের সাথে সবসময় ঝগড়া করত, কিন্তু এখন তার জের সঙ্গে থাকতে ভালোই লাগে এবং জের সাথে পিঠে লেপটে থাকে। এমনকি এখন ওই বাচ্চাটা জের সঙ্গে আরামে ঘুমাতেও পারে। তো যাই হোক, কয়েকদিন কেটে যায় আর যে তখন ম্যারির মায়ের পুরনো পোশাক ধোয়ার জন্য নিয়ে যায়, কারণ সেটা থেকে অনেক গন্ধ আসছিল। কিন্তু ম্যারি সেটা হতে দেয় না, কারণ সে জানে না তার মায়ের গন্ধটা চলে যাক। এবং সে যখন জোর করে তখন ম্যারি করে কি রাগে আবারও ওর হাতে কামড় দেয়। তো এখানে দেখা যায় যে ব্যথায় কষ্ট পাচ্ছে, কিন্তু ম্যারি যাই করুক না কেন ও থামে না। আর তখন যে বুঝতে পারে যে আসলে ওর তো আর কোনো ভাষা নেই, ও কি করবে। এবং যে তখন সিদ্ধান্ত নেয় সে সবার আগে এই শিশুটির সাথে কিভাবে যোগাযোগ করা যায় সেটা ওকে শেখাতে হবে, তা না হলে ওকে লালন পালন করা যাবে না। তো এই জন্য সে করে কি ম্যারিকে একটা ক্লাসে নিয়ে যায় যেখানে তারা ইশারা ভাষা শেখায়। আর এখানে ম্যারি বুঝতে পারে না যে তাকে কোথায় নিয়ে এসেছে, সে জানায় না এখানে কি হচ্ছে, এবং সে পুরো ক্লাসে ডিস্টার্ব করা শুরু করে। তো এই কারণে যে করে কি ওকে কোলে তুলে বাইরে নিয়ে যায় এবং দুজনেই রাস্তা পার হয়। আর এখানে আমরা দেখতে পাই যে কিন্তু ম্যারির হাত ধরে না, কিন্তু ম্যারি করে কি জের কোটটা শক্ত করে ধরে রয়েছে। আর এরপর রাস্তার যখন সিগন্যাল সবুজ হয়, যে সেখানে দাঁড়িয়ে থাকে। আর ম্যারি জানেও না তার আশেপাশে কি ঘটছে, তাকে হাঁটতে হবে নাকি অপেক্ষা করতে হবে, কিছুই জানে না। সে পুরোপুরি জের উপর নির্ভরশীল। আর এটা দেখে জের অনেক খারাপ লাগে এবং ও ভাবতে থাকে যে এই অসহায় শিশুটিকে আমি ফেলে যাওয়ার চিন্তা করেছিলাম। তো এটা ভেবে জয়ের মনে একটু অপরাধবোধ কাজ হয় এবং সে করে কি ওর হাতটা ধরে নেয়। আর তারপর করে কি কোরিয়ান অক্ষরের ব্লক কেনে এবং সে এরপর মেরিকে অক্ষরগুলোকে স্পর্শ করায় এবং প্রথম ওয়ার্ডটা শেখা হচ্ছে পাপা। এবং এই অক্ষরগুলো ম্যারির হাতে দিয়ে ওর হাতে এঁকেও বোঝায় যে কোনটা কোন আকৃতির অক্ষর। আর মেরু এটা খুব দ্রুত শিখে যায় এবং পাপা ওয়ার্ডটা তৈরি করে ফেলে। তো এটা দেখে জের তো আনন্দের সীমা থাকে না এবং যখনই মেরি কোনো সঠিক উত্তর দিত যে খুব খুশি হতো। এবং এই ব্লকগুলো মেরির খুব প্রিয় হয়ে ওঠে এবং এটা দিয়েও খেলতে শুরু করে এবং আস্তে আস্তে মেরি স্বাভাবিক হতে শুরু করে, মানে ওর ভেতর অনেক আগ্রহ চলে এসেছে। আর এরই মধ্যে কোর্টের আদেশ অনুযায়ী কিছু লোক আসে বাড়ির জিনিসপত্র জব্দ করতে, কারণ মেরির মা আবার ব্যাংক থেকেও টাকা ধার নিয়েছিল। তো ব্যাংক কর্মচারীরা এসে জিজ্ঞাসা করে যে কে আপনি কি, তো যে বলে আমি তার স্বামী। তো এ কারণ ওরা করে কি যে ল্যাপটপটাও জব্দ করে নেয়। আর সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো যে যার জন্য এতদিন রইলো, মানে $17,000 পাবে, তো ওই ব্যাংকের টাকা শোধ দেওয়ার জন্য যে কই লিজের টাকাটাও দিয়ে দিতে হয়। তো এগুলোর কারণে জের মাথায় তো আকাশ ভেঙে পড়ে, কারণ এতদিন সে মেরির দেখাশোনাই করেছিল লিজের টাকার জন্য এবং এই কারণেও বাবা হয়েছিল। কিন্তু এখন আমও গেল ছালাও গেল। তার উপরে জের যে ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানি ছিল ওইখানে যে ওর মেয়েরা চাকরি করতো, সেই মেয়েকে আবার করেছে ওর বন্ধু তার নিজের কোম্পানিতে নিয়ে নিয়েছে, যে কারণে জের ছোট ছোট যে কাজগুলো ছিল সেগুলো হাতছাড়া হয়ে যায়। তো যে যখন তার বন্ধুকে জিজ্ঞাসা করতে যায় যে তুই আমার এক্সপিরিয়েন্সড লোকগুলোকে কেন নিলি, কেন এমনটা আমার সাথে করলি, কিন্তু উল্টো সে করে কি জেকে অপমান করে এবং বলে হ্যাঁ বেটা, তুই তো তোর বাড়ির ভাড়াই দিতে পারিস না, নিজের বাড়িতে থাকতেই পারিস না, তাহলে তুই একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালাবি কোত্থেকে? তুই শুধু শুধু ওই মেয়েদের জীবন নষ্ট করিস না, উল্টো আমি তোর উপকার করেছি, ওই মেয়েদের আমি উপকার করেছি যে ওদেরকে আমি চাকরি দিয়েছি। তো এখানে যে খুব অপমানিত বোধ করে এবং বাড়িতে পৌঁছায়। আর ওদিকে মেরি তো অপেক্ষা করছে কখন যে আসবে, আর মেরি খুব খুশি যে আজকে ওকে নতুন কিছু শেখাবে। মানে প্রবলেমটা হয়েছে কি, নামটাও যে আবার কথার মধ্যে যেও দুইটা একসাথে পড়ে যায়, তো সমস্যা। তো যাই হোক, আমরা তো জানি যে আজকে খুব হতাশ। তো সে কোনো শব্দ না করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর বেচারি মেরি জানতেও পারে না যে ভেতরে যে এসেছে নাকি আসেনি, মানে ওখানে অপেক্ষায় বসেই রয়েছে। চিন্তা করো কেমন একটা অসহায় অবস্থা, তাই না? আর এর কয়েকদিন পরে একদিন যে তার বন্ধুকে মাতাল অবস্থায় দেখতে পায়, আর এই সুযোগেও করে কি ওই বন্ধুকে খুব মারে এবং বাড়িতে ফেরত আসে। আর এসে দেখতে পায় মেরি ঘুমাচ্ছিল, আবার এইদিকে যে মানিব্যাগও প্রায় খালি। আর এ কারণে সে চিন্তিত হয়ে পড়ে। তবে চলে যাওয়ার পরে সে ম্যারির মায়ের ফোনটা দেখতে যায়। সে ম্যারির মায়ের ফোনটা চেক করে এবং সেখানে অনেক পুরনো ম্যারির খালার একটা চ্যাট মেসেজ দেখে এবং বুঝতে পারে যে ম্যারির মা ওই খালাকে $30,000 ধার দিয়েছিল। তো যে তখন ভাবে যে করে হোক ওই টাকাটা উদ্ধার করতে হবে, হয়তো ওই আন্টির জন্যই এই ম্যারির মায়ের এই অবস্থা হয়েছিল। তো এরপরও খালার খোঁজে বের হয়, মানে ম্যারির, এবং তার ছবি দিয়ে কিছু নোটিশ তৈরি করে যাতে কেউ যদি তাকে দেখে থাকে যে কে কল করে, এবং সে ম্যারিকেও সাথে নিয়ে যায়। এবং প্রথমবার গাড়িতে যাওয়ার সময় ম্যারি যখন তীব্র বাতাস অনুভব করে ও অনেক খুশি বোধ করে। তো যাই হোক, ম্যারিকে খুশি দেখে যেও খুশি হয়। আর তারপর যে যখন নোটিশ বিলি করে ফিরে আসে সে দেখতে পায় ম্যারি তো গাড়িতে নেই, কিন্তু একটু পরেই দেখতে পায় যে সেখানে কিছু কৃষক ছিল যাদের কুকুরের সাথে ম্যারি খেলছিল। আর এরপর যে যখন সেখানে যায় ওই
কৃষকগুলো যে কেউ খাবার দেয়। তখন যে জিজ্ঞাসা করে আপনাদের এখানে কি কোনো কাজ হবে, আমি কাজ করতে প্রস্তুত। তো কৃষক তখন বলে আরে এখানে কাজের কোনো অভাব নেই। তো এরপর সে জেকে মাঠে অনেক কাজ দেয় এবং ওদেরকে থাকার জন্য একটা ঘরও দেয়, আর এরপর তারা খাওয়ার জন্য সিদ্ধ আলুও দেয়। তো যাই সারাদিন পরিশ্রম করার পরে রাতে যখন ক্লান্ত হয়ে যে ঘুমাতে যাবে তখনই সে একটা কল পায়, আর ওই কলটায় কেউ একজন করেছিল ওই যে ম্যারির খালার ব্যাপারে। এবং সে ফোনে বলেছে, তো যে যখন ফোনে কথা বলছে তখন ম্যারি আলু খাচ্ছিল, কিন্তু এরপর বেচারি ম্যারি করে কি আদর করে জেকে তার মুখ থেকে চটকানো বের করে খাওয়াতে শুরু করে। কিন্তু যে তাকে তখন এটা বকা দেয় যে এটা তুমি কি করছো, কিন্তু ওই বাচ্চা মেয়েটা তো শুনতে পায় না, ওর কাছে মনে হয়েছে এই জিনিসটা মজা, আমি ওকে খাওয়াই যাকে আমি পছন্দ করি। কিন্তু যে তখন মনে করো যে বিরক্ত হয়ে যায় এবং বলে আমাকে বিরক্ত করবেন এবং ফোন নিয়ে বাইরে চলে যায়। এবং মজার ব্যাপার হচ্ছে আমার পিসিও তাই করে, ও তো মনে করার মজা লাগছে এটা খাওয়াবে ভাই, কিন্তু মাঝে মাঝে খেতেও হয়। তো যাই হোক যে চলে যায়, কিন্তু বেচারি মেরি জানেও না যে চলে গিয়েছে, এবং ও তো তখনও হাত বাড়িয়ে খাওয়ানোর জন্য চেষ্টাই করে যায় এবং যেকে না পেয়ে অবশেষে দুঃখিত হয়। তো যাই হোক পরের দিন ওরা দুজনে বেরিয়ে যায় খালার খোঁজ করতে, এবং পথে যেটা হয় বাচ্চা মেয়েটার ক্ষুধা পেয়ে যায়। তো পথে তরমুজ ক্ষেত ছিল, তো যে করে কি তরমুজ খেতে নামে, এবং হারামজাদা একটা তরমুজ ঠিক আছে, কিন্তু প্রতিটা তরমুজের মধ্যে ছিদ্র করে পরীক্ষা করে এবং সবচেয়ে সুস্বাদুটাই করে কি কেটে ফেলে এবং মেরির জন্য নিয়ে আসে। তবে যে জানতো না এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে যাতে সবকিছু রেকর্ড হচ্ছে। তো এরপর সে একটা জায়গায় বসে মেরিকে শেখায় যে বীজগুলো থুতু দিয়ে ফেলে দিতে হয়, কিন্তু ম্যারি যেটা করে তরমুজ খাওয়ার পরে ওই বীজগুলো জের মুখের উপরই থুতু মারে। তো যে তখন রেগে যায় এবং বলে গাধা কোথাকার। আর তারপর তারা দুজনেই খেলতে শুরু করে, একে অপরের মুখের উপর বীজ ছেটায়, মানে খেলা শুরু করে। আর এরপর সে করে কি ম্যারির হাত ধরে এবং ওকে তরমুজ স্পর্শ করায় এবং ওর হাতে তরমুজ শব্দটা লিখে দেয়। আর এখন মেরি বুঝতে পারে যে সে কি বলছে এবং সে জের হাতেও একই শব্দ লিখে দেয়, মানে ওই তরমুজ লেখাটা। আর তখন যে বলে বাহ তুমি তো খুব বুদ্ধিমান, এবং এটা বলে যে করে কি ভালোবেসে ম্যারির মাথায় হাত বুলিয়ে দেয়। আর ম্যারি এতে অনেক বেশি খুশি হয়। বাট তখনই একটা মহিলা আসে এবং সে আসলে ওই তরমুজ ক্ষেতের মালিক ছিল যেখান থেকে ওরা তরমুজ চুরি করেছে। তো যে তখন বলে প্লিজ আমাকে ক্ষমা করে দিন, কিন্তু যে যখন ক্ষমা চাইছিল তখন মহিলাটি সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে আরামজাদা একটা তরমুজ হলে তাও ব্যাপার ছিল ছেড়ে দিতাম, কিন্তু তুমি তো আমার 50টা তরমুজের ক্ষতি করেছো, 50টা তরমুজ ছিদ্র করে পরীক্ষা করেছো কোনটা মিষ্টি, এতগুলোর ক্ষতিপূরণ কে দেবে? তো তুমি চুপচাপ আমার খামারে একদিন কাজ করবে, অন্যথায় পুলিশে দেবো। তো যে তখন ভয়ে রাজি হয়ে যায় এবং ওদের খামারে কাজ শুরু করে। তো এরপরে যে আর ম্যারি যখন গাড়িতে বিশ্রাম নিচ্ছিল তখনই বৃষ্টি শুরু হয়। তো ম্যারি তখন বৃষ্টির মধ্যে দৌড়াতে চায়, কিন্তু যে নিষেধ করে কারণ ও অসুস্থ হয়ে পড়বে। কিন্তু ম্যারির বিষণ্ণতা দেখে যে আর নিজেকে ধরে রাখতে পারে না এবং সে মেরিকে একটা কোট পরিয়ে নিজে বাইরে বেরিয়ে আসে। আর মেরি এটা খুব উপভোগ করে, মানে ভেজা মাটির অনুভূতি নেয় এবং তারা সেখান থেকে কিছু কাদা তোলে এবং যে করে কি সেই মাটি দিয়ে ছোট্ট একটা খেলনা তৈরি করে। আর ম্যারির পর যখন সেটা স্পর্শ করে, মানে ওই আকৃতিটা অনুভব যখন করে, তারপর সেম একই রকম একটা খেলনা বানিয়ে জেকে দেখায়। তো যেতে তখন এটা দেখে অনেক খুশি হয় এবং সেটা নেড়ে চেড়ে দেখে, আর ম্যারির কাছে এটা খুব ভালো লাগে এবং ম্যারি তখন অনুভব করে সে তার ঠিক মায়ের কাছে রয়েছে। তো যাই হোক এরপর রাতে খামারের মালিক ওদের দুজনকে রাতের খাবারের জন্য বাড়িতে আমন্ত্রণ জানায়, কিন্তু ম্যারি তখন করে কি তার মুখ দিয়ে চটকানো আলু জেকে খাওয়ানোর চেষ্টা করে। তো যে বলে তুমি আবারও কি করছো, এগুলো খাওয়ানো তো নোংরা কাজ, কিন্তু ম্যারি তো এগুলো বুঝতে পারে না। তো এটা দেখে খামারের মালিকের ওই বাবা বলে আমার তো মনে হয় এই মেয়েটা তোমাকে অনেক বেশি ভালোবাসে, তোমার প্রতি প্রচুর ওর মায়া, তুমি তো ভাগ্যবান যে তোমার মেয়ে তোমাকে এত ভালোবাসে। তো যে তখন জিজ্ঞাসা করে আপনি এটা কিভাবে বলতে পারলেন? তখন ওই খামারের মালিকের বাবা বলে পাখিদের মায়েরা করে অনেক দূর থেকে তাদের বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে এবং সেটা তারা নিজেদের মুখে চিবিয়ে তাদের বাচ্চাদের খাওয়ায় এবং এটা হচ্ছে মায়ের ভালোবাসা, যে কারণে তারা খাবারটা পর্যন্ত চিবিয়ে বাচ্চাকে দেয় যাতে তাদের খেতে কোনো সমস্যা না হয়। তো একইভাবে বলতে পারে মেয়েটাও তোমাকে অনেক ভালোবাসে আর তাই এমন করছে, সত্যি বলতে সে তোমাকে অনেক কেয়ার করে। তো যেও তখন এসব শুনে বুঝতে পারে না যে এই মেরি কেন তার প্রতি আসক্ত হয়ে পড়ছে, যদিও মেরির সাথে ওর কোনো সম্পর্কই নেই। তো যাই এরপর রাতে যখন মেরি ঘুমাচ্ছিল সে করে ছোট্ট মেরির হাতটা নিজের হাতের মুঠোয় নেয় এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। আর পরের দিন যে জানতে পারে ম্যারির মায়ের কাছ থেকে যে খালা ধার নিয়েছিল সেটা মূলত ম্যারির মায়ের কোনো খালা ছিল না, সে মূলত ম্যারির মায়ের সাথে বান্ধবী হিসেবে অনেক ভালো সম্পর্ক করেছিল, পাম্পুম দিয়ে টাকা পয়সা চুরি করে ভাগে গিয়েছে। তো তার পূর্ণ তথ্য না পেয়ে সে খুব হতাশ হয়ে যায়। আর এরপর দেখে যে ফার্ম হাউসের মালিকের বাবা একটা পাত্রের মধ্যে কিছু একটা দেখছে, কিন্তু সে জেকে দেখা মাত্র সবকিছু ভুলে যায়, মানে তার অ্যালজাইমার অসুখ রয়েছে, সবকিছু ভুলে যেত মাঝে মাঝেই। আর এই ফার্মের মালিকদের ভালো ব্যবহার দেখে যে সিদ্ধান্ত নেয় যে এই ফার্মে সে স্থায়ীভাবে কাজ করবে, আর মালিক তাকে থাকার জায়গা 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছে, বেতন তো রয়েছেই। আর এর কারণটাও আছে, কারণ ম্যারি আর যে মানে ওদের দুই বাপ বেটাকে দেখে মালিক খুব ইমপ্রেসড এবং ওদের রেগুলার ভিডিও রেকর্ড করতে থাকে। তো সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে যে সেই পুরনো বন্ধু যাকে একবার ও মেরেছিল আর কি, সে চলে আসে। মানে এর আগে তো যে ব্যবসায়ী বন্ধুই করেছে, আর এই কারণে যে ওকে মারধর করেছিল। তো যে কেউ পোলাপান নিয়ে এসে খুব পিটায় আর বলে তুই ভিডিও ছাড়িস, হ্যাঁ তুই আমাকে মেরে এখানে পালিয়ে রয়েছিস, আবার ইউটিউবে ভিডিও ছাড়িস। তো যাই হোক যে এইভাবে ফেলে রেখে চলে যায়, তখন যে খুব অসহায় বোধ হয়, কারণ ওই বন্ধুটার একমাত্র সম্বল গাড়িটাও নিয়ে
গিয়েছে, তো এখন জের কাছে কিছুই নেই এবং ম্যারির ভবিষ্যতের কথা ভেবে যে দুশ্চিন্তায় পড়ে যায়। আর তখন ওর মনে পড়ে যে মালিকের বাবার সেই পাত্রটার কথা, যেটা মালিকের বাবা ভুলে একটা জায়গায় রেখে দিয়েছে, মানে ভুলে গিয়েছে, আর ওটার মধ্যে অনেক টাকা ছিল, আর ওই পাত্রটা এখন তারা খুঁজে পাচ্ছে না। আর অন্যদিকে আমরা দেখি ম্যারি জেকে না পেয়ে কান্নাকাটি করা শুরু করে। তো এই কারণে সবাই জেকে খুঁজতে শুরু করে, কিন্তু যে তো টেনশনে ছিল যে কিভাবে ম্যারির দায়িত্ব নেবে, ওর কাছে তো কোনো টাকা পয়সা নেই। আবার ম্যারি যখন জের মুখে হাত দেয়, ও আঘাতের যখন চিহ্ন বুঝতে পারে, ও খুব কষ্ট পায় এবং আলতো করে সেখানে আদর করে ফু দেয়। তো এইগুলো দেখে যে আবেগপ্রবণ হয়ে যায় এবং ম্যারির হাতের তালুতে নিজের চোখের পানি দিয়ে টিয়ার্স বা অশ্রু লিখে দেয়, যাতে ম্যারি বুঝতে পারে যে দুঃখ পেলে চোখ দিয়ে জল পড়ে। আর পরের দিন যে করে একটা চিঠি লিখে রেখে চলে যায় যে আপনার হারানো টাকাগুলো অমুক জায়গার একটা পাত্রে আপনি রেখেছেন। মানে এই বাড়ির মালিকরা ভুল বুঝছিল যে ও যে হয়তো চুরি করতে পারে, মানে সরাসরি বলতে পারছিল না, আবার মানতেও পারছিল না। নর্মালি আমার লাইফে আমি এরকম অবস্থায় পড়েছি। তো যাই হোক, যে আসলে চোর নয় এবং সে ম্যারিকে তার আসল বাবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে যায়, কিন্তু ম্যারির বাবা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। তো নিরুপায় হয়ে তখন যে করে কি ম্যারিকে একটা অনাথ আশ্রমে রেখে আসার সিদ্ধান্ত নেয়, কারণ ওর তো ক্ষমতা নেই যে ম্যারিকে পালার মতো, কারণ ম্যারিকে সময় দিবে না টাকা কামাবে। তো সে করে কি ম্যারিকে তার প্রিয় পুতুল এবং খাবার দিয়ে সেখান থেকে নিঃশব্দে চলে আসে। তবে প্রথমে তো ম্যারি বুঝতে পারেনি যে তাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু অনেকক্ষণ যখন হয়ে যায়, ম্যারি যখন বুঝতে পারে যে সেখানে নেই, ও পাগলের মতো কাচের দেয়ালে আঘাত করতে থাকে এবং কাঁদতে শুরু করে। আর দূর থেকে যে এটা দেখে নিজেকে আর সামলাতে পারে না, ওর মন গলে যায় এবং সে আবারও ফিরে গিয়ে ম্যারিকে জড়িয়ে ধরে। এবং ম্যারি প্রথমে জের উপর অনেক রাগ করে যে আমাকে রেখে কোথায় গিয়েছিলে, কিন্তু পরে শান্ত হয় এবং আঙুল দিয়ে তখন সে জের হাতে লিখে দেয় টিয়ার্স, মানে আমি দুঃখ পেয়েছি। আর যে ওকে বিভিন্ন জিনিসের আকৃতি শিখিয়েছিল, তো সেই হিসেবে ম্যারি করে কি জের হাতে নিজের নাম লিখে দেয় এবং ম্যারি এরপর জেকে স্পর্শ করে জিজ্ঞাসা করে তুমি কে। তো যে তখন ম্যারির হাতে একটা শব্দ লিখে, আর সেই শব্দটা ম্যারি আবারও জের হাতে লিখে, আর ওই শব্দটা কি ছিল জানো? পাপা। আর ওই দিন থেকে যে প্রতিজ্ঞা করে সে ম্যারিকে কখনোই আর ছেড়ে যাবে না এবং নিজের মেয়ের মতো বড় করবে। আর এখানেই এই আবেগঘন সিনেমাটি শেষ হয়ে যায়। এবং আমি তো তোমাকে অলরেডি বলেছিলাম এই সিনেমাটা তুমি যদি একবার দেখেও থাকো তবুও ভালো লাগবে, এবং আমি তো এটার আগে দেখিনি, আমি একটু ইমোশনাল বেশি হয়ে পড়েছিলাম। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাবাই।